श्री हनुमते नमः। পুরনো খাতার নতুন গন্ধ। সময় এগিয়ে চলে, তার সাথে আমরা না জেনে কত দূর হেঁটে চলে যাই। একটা সময় আসে যখন ফিরে দেখার ইচ্ছে হয়, মন খোঁজে পুরনো স্মৃতির গন্ধ। তাই চেষ্টা করছি এক কঠিন মানুষের জীবনের কিছু মুহূর্ত তুলে ধরা। ঘুরে দেখা ঠিক তেমনটাই লাগে যেমন শীতের শুষ্ক ত্বকে ক্রিমের কোমল স্পর্শ। আমরা আপনাদের সামনে পুরনো কিছু স্মৃতি তুলে ধরার চেষ্টা করছি, যেখানে আছে ঝিলিমিলি আলো, আর আছে মনের সেই স্মৃতি যা সময়ের ও কালের সাথে সাথে টিকে হয়ে গেছে। আমরা পেছন দিকে হাঁটছি, সুখ, দুঃখ, হাসি, কান্না, ভাব, ভালোবাসা আর চিরন্তন কিছু স্মৃতি। 13ই ফেব্রুয়ারি 1954 সাল, পূর্ব পাকিস্তান তথা বর্তমানের বাংলাদেশ, রাজশাহী জেলার বর্তমানের নাটোর। মণিগোপালের আলোয় ঘর আলো করে জন্ম নিল এক সুন্দর ফুটফুটে ছেলে। যেই দেখতো সেই বলে ফেলতো সোনা। মা ও বাবা তার নাম দিল বাসো, আবার মা নুটু বলেও ডাকতো। বর্তমানে বাংলাদেশ এক প্রত্যন্ত গ্রাম। সংসারের মধ্যমণি গোপালচন্দ্র তালুকদার একজন ব্যক্তিত্বপূর্ণ এবং প্রকৃত সমাজসেবী হিসেবে আজও সাধারণ মানুষের মনে বিরাজমান। সহধর্মণী মণিমালা সম্ভ্রান্ত বংশের শিক্ষিতা হলেও পাড়াগাঁয়ের সংস্কৃতির সঙ্গে নিজেকে অদ্ভুতভাবে মিশিয়ে নিতে পেরেছিলেন। মানসিকভাবে ভীষণ শক্ত এবং যার মূল ধ্যান জ্ঞান ছিল যতই কষ্ট হোক না কেন সন্তানদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, যাতে তারা প্রত্যেকে সমাজে এক একজন দৃষ্টান্ত হতে পারে। তার সেই অদম্য ইচ্ছার প্রমাণ প্রথম সন্তান গোপেশচন্দ্র তালুকদার হিন্দুস্তান কেবলস কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করেছিলেন ও পরবর্তীকালে IIM এর প্রফেসরও ছিলেন। দ্বিতীয় সন্তান মৃদুল তালুকদার ইন্ডিয়ান আর্মিতে ক্যাপ্টেন পদে ছিলেন। তৃতীয় সন্তান মুকুল তালুকদার চিফ স্ট্যাটিস্টিক্যাল অ্যাডভাইজার মিনিস্ট্রি অফ এডুকেশন পদে নিযুক্ত ছিলেন। বোন মলি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলস হিসেবে কাজ করেছেন এবং দিদি খুবই বুদ্ধিমতী ও কর্মঠ মহিলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সবাই সমাজে এক বিশিষ্ট স্থান বানাতে পেরেছিল। সোনা ওরফে নুটু গ্রামের আর 5টা ছেলের মতোই সেও ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো। আমবাগানে ছোটবেলার সেই মুহূর্তের গন্ধ যেন আজও সোনার মনে গেঁথে আছে। সবাই সোনাকে লাল মাথা বলে খেপাতো, কেননা সোনার মাথার চুলের রং ছিল লাল। বাড়ি থেকে স্কুল ছিল 3 মাইল দূরে, হেঁটেই যেতে হতো তাদের, আর করতে হতো নদী পার। বর্ষাকালে নদীর জল বেড়ে যেত, প্রায় বন্যা। সে সময়টা সোনা নিজের দাদার সঙ্গে হোস্টেলেই থাকতো। যখন মুকুল দাদার সঙ্গে স্কুলে হেঁটে যেত সে, তখন সোনা পুরো দস্তুর চেষ্টা করত যে বন্ধুদের থেকে সে যেন
আগেই পৌঁছে যায়, বা তারা স্কুলে চলে যাওয়ার পরে সে যাবে। তাতে করে তাকে আর রাস্তায় কেউ রাগাতে পারবে না। আমরা চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই হচ্ছে সোনা। সোনা ইন দ্য সেন্স আমি মানুষ করেছিলাম ছোটবেলা থেকেই, অর্থাৎ ওর যখন জন্ম হয় আমি তখন বাড়িতে ভাইদের মধ্যে বড়, কারণ দাদু তখন এখানে কলকাতা এসে গেছে। ছোটবেলায় নাল পড়তো, নাল মানে মুখ দিয়ে সেই নাল ঝোল পড়ে না, সেই প্রচন্ড নাল ঝোল পড়তো। মা একটা সেই বানায় গেছিল যাতে করে ওই পাট্টির মতো হয়, যেটা গলার সাথে বাইরে রাখা লাগে, সেইটা বাইরে রেখে আমি সবসময় নিয়ে গিয়ে ঘুরতাম। মানে আমি শোনাই করতাম, লাল টুকটুকে চেহারাই ছিল। তারপরে আস্তে 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 বড় হলো। বড় হওয়ার পরে যখন স্কুলে গেল, এই গ্রামে প্রাইমারি স্কুলে ভর্তি হলো। আমি তখন পরিষদ স্কুলে হাই স্কুলে পড়ি, কারণ আমার থেকে শোনার বয়সের ডিফারেন্স প্রায় 10 বছর। আমার এই স্কুল আর বাড়ির মাঝখানে একটা তেঁতুল গাছ আছে, বিশাল তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছটা আবার সাপ থাকতো, বড় বড় সাপ। একবার কি হয়েছে, দুপুরবেলা স্কুল থেকে বাড়ি আসে, আইসা দূর উঠেছে, তো সেই গাছ তেঁতুল গাছের তলায় ওখানে বসছে শিকড়ের উপরে, বড় বড় বিশাল বিশাল শিকড় ছিল, শিকড়ের উপরে বসছে। এই সাপটা শিকড়টা আবার তার পাশেই একটা গর্ত ছিল, সেই গর্তের মধ্যে সাপ ঝুলো বের করছে। সেটা দেখতে পেয়েছে, দেখতে পায় ওখানে বসে থেকে বসে থেকে তেঁতুল খাচ্ছিল, পাকা তেঁতুল তেঁতুল খাচ্ছিল। তেঁতুল খাওয়া খাওয়া বিশি গুলেন গর্তটার মধ্যে দিচ্ছিল, আর সাপটা সেটা গপ গপ করে কামড়া কামড়া দিচ্ছিল আর খাচ্ছিল। এই একটা সিন আমার বেশ মনে আছে, যে কি বাসায় বেঁচে গেছে। যাই হোক, তারপরে উনি যখন ম্যাট্রিক পরীক্ষা দেয়, খুব সম্ভব 70 সাল, তো ওখান থেকে যখন রেজাল্ট বার হলো, ফার্স্ট ডিভিশনে পাস করলো। ফার্স্ট ডিভিশনে আমাদের ওখানে পাস, তখনকার দিনে ফার্স্ট ডিভিশনে পাস করা মানে বিশাল। আমাদের মধ্যে কেউই ফার্স্ট ডিভিশনে পাস করেনি তখন, বা পড়ছে স্কুলেও ওর আগে কোনো ফার্স্ট ডিভিশনে কেউ পাস করেছে কিনা সন্দেহ। আমাদের ভাইয়ের মধ্যে ওই প্রথম ফার্স্ট ডিভিশনে পাস করলো। সব একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে খেলা করতাম। মাঠ থেকে ধান উঠতো, সেই ধানগুলোকে একটা পালা মতন থাকতো, সেই পালায় আবার আমরা ফুটবল পাতাম, খেলা লুকোচুরি খেলতাম। আমরা তিনজনেই একসঙ্গে স্কুলে যেতাম। তারপর যখন আমরা হাই স্কুলে ভর্তি হলাম, তখন আমরা হোস্টেলে ছিলাম। হোস্টেলে থাকাকালীন সমীর বলে একটা ছেলে কি করতো, যেসব ছিল পড়াশোনা ভালো, যারা পড়তে বসতে তাদেরকে বিরক্ত করতো। এখন ওর এগেনস্টে যে যদি কোনো কমপ্লেন করা হতো, তাহলে সুপারিনটেন্ডেন্ট শুনতো এবং বড় উল্টে বাসককে বকতো, আমাদেরকে বকতো। হয়তো ছোট আছে দরকার, সেখানে একটা সিরিঞ্জের জল দিয়ে দিল, শীতকালে জল স্প্রে করে দিচ্ছিল, এইরকম ছিল। তো বাসনের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, খেতে গেল, সেই সময় হয়তো রমণীরা রান্না করতো, খুব পান খেত, ওরা বাসে ওটা খাস না। আমি নিজে চোখের জন্য রমণীরা পিঠলি বদলে পিঠ দিয়ে দেয়, পানের পিঠ। আমাদের নদীর ধারে একটা বিরাট গাছ ছিল, বট গাছ ছিল। সেই বট গাছে আমরা বর্ষাকালে ওটা আত্রাই নদী না, নারদ নদী, সেই নদীর প্রচুর জল হতো। এই বর্ষাকালে আমরা কি করতাম, এই গাছতে করে ঝাঁপ মারতাম, আর অনেক দূর চলে যেত। সোনার কিছু গল্প শোনাচ্ছি। একবার সোনার এক দাদা মাথায় থাপড়ি মেরে পালিয়ে যায়। সোনার রেগে তাকে ধাওয়া করে, হাতে ধরতে না পেরে সোনার রেগে দিল এক গালাগাল, বেটা আজ তোকে মেরেই ফেলবো। শব্দটা লাগলো মায়ের কানে, এমন মার মারলো প্রায় মেরেই ফেলবে। দিদির আর বোনের কান্নার ঝর্ণা বইতে লাগলো। ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ভাই মরে যাবে। মায়ের কাছে বেদম মার খেয়ে সোনার মন উদাস হয়ে গেল। বাড়ির কাছে তেঁতুল গাছের তলায় গিয়ে বসে পড়ল সে। সেখানে ছিল কোবরা সাপের বাসা। সে জানতো এখানে বিষাক্ত কোবরা কুণ্ডলি পাকিয়ে বসে থাকে। মনে আঘাত পেয়ে সাপের বাসায় পা ঢুকিয়ে বসে থাকলো সে, আর মনে মনে ডাকতে লাগলো, আয় সাপ আয়, খেয়ে নে আমায়। বসে থাকলো সে। মা অনেকক্ষণ নুটুকে না দেখে খুঁজতে খুঁজতে গেল তার কাছে, আর সোনাকে বুকে জড়িয়ে বাড়ি ফিরিয়ে আনলো। জীবনে সবচেয়ে বেশি কষ্ট কিসে হয় তার পরিভাষা কঠিন। নিজের শেকড় থেকে কাটার ব্যথা এক গাছ যেমন বোঝে, তেমনই ব্যথা নিজের নীড় থেকে অজানা পথে হাঁটার ছিল। পূর্ব পাকিস্তান হতে চলেছিল বাংলাদেশ।
জোর জুলুমের কথা, পাকিস্তানের অত্যাচারের কাহিনী, হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়ার কথাও ছোট্ট নুটুর কানে আসত। বাড়িতে এক পুরনো রামদা ছিল। নুটু রোজ রাতে শোয়ার সময় সেই পুরনো রামদাটা বালিশের তলায় লুকিয়ে রাখত। যদি রাতে তার বোনকে কেউ তুলে নিয়ে যেতে আসে তাহলে সে তাকে কেটেই ফেলবে। সোনা आग में तप कर ही कुंदन होता है। তেমনি সোনা থেকে বাসব হওয়ার কথা শুনুন। দাদা এসে নিয়ে গেল তাদের হাওড়া রামরাজাতলার মামার বাড়িতে। আমার ভাগ্নে ভাগ্নিরা খুব হেল্পফুল ছিল। এই পুজো টুজো হলে ওরে বাবা সাঁতারটা নাকল পুড়িয়ে ফেললো, এই করলো তা করলো, সেই মানে হেল্পফুল। মাইমার কষ্ট হবে তো সহ্য করতে পারতো না। কিছুদিন থাকবার পর তারা সবাই চলে এলো ভাড়া বাড়িতে। তখন যদিও নকশাল মুভমেন্ট ধরপাকড় জোর কদমে চলছিল। পরিস্থিতি বেগতিক দেখে বরদা নুটুকে চলে আসতে বলল তার কাছে। তিনি তখন কর্মসূত্রে হায়দ্রাবাদে পোস্টেড। আমি বাড়ি ছেড়েছি বাক্সার বাড়ি, বর্তমান বাংলাদেশ, যখন আমার বয়স এই 11-12 হবে। 1960 সালে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে প্রথম বাক্সার বাড়িতে গেলাম 4 বছর পরে। তখন ছোট্ট ওই হাঁটি হাঁটি পা পা করে চলাফেরা করে। 2-3 সপ্তাহ মতো ছিলাম। সেই সময় আমরা হই হুল্লোড় এবং নানান রকম কাণ্ড করতাম। এই আমরা সবাই তারপরে আমি চলে এলাম, স্কুলখানা রেজাল্ট করলো, কলেজে ভর্তি হলাম, পাশ করে কিছুদিন বিএসসি করলাম। পরিস্থিতি চেঞ্জ হয়েছে। আমি বিএসসি পড়াটা মাঝখানে অ্যাবান্ডন করে আইএসআইতে গিয়ে ভর্তি হয়েছি। তারপরে 69 সালে আইএসআই থেকে পাশ করে চাকরি জীবন প্র্যাকটিক্যালি শুরু। এবং যেহেতু ডাইরেক্ট ট্রান্সফার অফিসার হিসেবে জয়েন করলাম, তাদের সঙ্গে ভালো পজিশন। তারপরে বাবা মাকে বললাম যে তোমরা এইবার ইন্ডিয়ায় চলে এসো। তখন মৃদুল বাংলাদেশ থেকে, মানে তৎকালীন বাংলাদেশ থেকে বিকম পাশ করে এসেছে। মুকুল বিএসসি পাশ করেছে, এমএসসিতে ফার্স্ট ইয়ার প্রায় শেষ হয়ে গেছে। মৃদুল সেই সময় আর্মিতে জয়েন করলো। মুকুল ঠিক হলো যে দেশে ফিরে যাক, কেননা আর 1 বছর পড়লে এমএসসি পাশ করবে, তা না হলে এখানে একবারে বিএসসি ফার্স্ট ইয়ার থেকে শুরু করবে, 4টে বছর একবারে চলে যায়। সেই জন্য ঠিক হলো যে না, ও দেশেই ফিরে যাক, ওইখানে পাশ করে তারপরে এখানে এসে আইএসসি থেকে ডিপ্লোমা। সেই জন্য নতুন পড়াশোনা করলো, বিএসসি পাশ করলো, অঙ্কে অনার্স নিয়ে ভর্তি হলো। যাই হোক, সাকসেসফুলি হলো। বিশাল কিছু টপার হলো না, কিন্তু রিজনেবলি গুড রেজাল্ট। তো তখনই ওর একটা মনে ইচ্ছে ছিল যে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ভালো চাকরি করতে। প্রথম যে চাকরিটা পেল সেটা একটা মেডিকেল সার্ভিস। সেটা ওরা পছন্দ ছিল না, আমাদেরও পছন্দ ছিল না, কারণ আমরা কেউই চাইনি। ওর একটা মনে মনে ইচ্ছে ছিল যে না, এই চাকরিটা একটু ওপরে কিছু করতে হবে, একটা ভালো চাকরি করতে হবে। এবং এই পুলিশের চাকরি করার ওর কাছে একটা বহুদিনের কি বলবো ইচ্ছা। তো মনে হলো যে না, পুলিশ নিজে চাকরি করলে অনেক কিছু শোধরাতে পারে। সেই জন্যে মুখে পড়ে লাগলো এই WBCS পরীক্ষা দেওয়া। সব গ্রুপে দিল সে পরীক্ষা দিয়ে আলটিমেটলি পুলিশ সার্ভিস পেল। পুলিশি চাকরির
প্রথম পোস্টিংটা কল্যাণীতে ছিল। প্রথম পোস্টিংটা কল্যাণীতে ছিল। তো কল্যাণী বাড়িটা ওই দুটো পরপর কোয়ার্টার্স নিয়ে কোয়ার্টার্স ছিল। তো আমাদের খুব মজা লাগতো। হ্যাঁ, আমরা সবাই মিলে ওখানে গিয়ে মাঝে মাঝে বিভিন্ন পুলিশি পজিশনে, কখনো ডিএসপি, কখনো অ্যাডিশনাল এসপি, এইসব পজিশন, কখনো এসডিপিও, এইসব পজিশনে চাকরি করতো এবং আমরা বেশ হইচই করে যেতাম। ট্যাড লাইফ আশা করি সুখে স্বচ্ছন্দে কাটবে। আমি সুখে স্বচ্ছন্দে কাটাচ্ছি। সেই 1971 সাল, আমরা তখন পূর্ব পাকিস্তানে, আমাদের ওখানে বাংলাদেশ লিবারেশন মুভমেন্ট তখন শুরু হয়েছে। পাকিস্তানের ফৌজ তারা সর্বতোভাবে চেষ্টা করছেন যাতে পাকিস্তানের কন্ট্রোল কোনোভাবেই পূর্ব পাকিস্তানের উপর থেকে শেষ না হয়ে যায়। এদিকে মুজিবুর রহমান তিনিও ঘোষণা করে দিয়েছেন যে যেহেতু বিশাল ম্যান্ডেট নিয়ে তিনি ভোটে জিতেছেন, কাজেই হয় সেই জনাদেশকে পাকিস্তান সরকারের সম্মান জানাতে হবে, আর না হলে পাকিস্তানকে, পূর্ব পাকিস্তানের ওপর থেকে নিজেদের যে আধিপত্য সেটাকে শেষ করতে হবে। এই নিয়ে প্রচণ্ড গণ্ডগোল। সংখ্যালঘু অর্থাৎ তদানীন্তন পূর্ব পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারা দলে দলে, হাজারে হাজারে, লাখে লাখে নিজেদের জীবন বাঁচানোর তাগিদে তারা ভারতের পশ্চিমবঙ্গের দিকে ছুটছেন। আমরা যখন এসছি তখন আমার পরিষ্কার মনে আছে 11 গ্রামের মতো সোনার দাম তখন ছিল 125 টাকা। সেইটা এখন কোথায়? যাই হোক, আমরা তো এলাম প্রচণ্ড ক্লান্ত তখন। তারপরে দিন 7 আমরা বালুরঘাটে থাকবার পর তারপরে আমরা কলকাতায় চলে এলাম। ওই 1974-এ বাসব তালুকদারের সাথে আমার প্রথম পরিচয়। আমরা একসাথে পড়াশোনা করি। কলেজের অনেক বন্ধুরা চলে গেছে, কিন্তু বাসবের সাথে যোগাযোগটা আমার এখনো রয়ে গেছে। টিউশন, প্রাইভেট টিউশন ব্যাপারটা কিন্তু একদম ছিল না। এটা আমার তখন খুব মনে আছে, ভালো লাগতো আর কি। বলতো না, আমার বাবা তো মাস্টারমশাই ছিলেন, এটা আমাদের নিজেদের সেলফ হেল্প হতে হবে আর কি। তারপরে তো বাসব যতদূর মনে পড়ে ওই ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে রাইটার্সে জয়েন করেছিল। তারপরে মিসলেনিয়াস সার্ভিস দিয়ে এন্টি ট্যাক্সে জয়েন করেছিল। আমায় বলেছিল যে নতুন আমাদের না অফিসার লেভেলে পরীক্ষা বসতে হবে, উঠতে হবে। সেই জেদটা দেখেছিলাম, ও টেনাসিটি ছিল আর কি। হ্যাঁ, ও 1979-এ WCS পরীক্ষা দিয়ে 1980-তে জয়েন করলো আর কি, পুলিশ ট্রেনিং কলেজ ব্যারাকপুরে আর কি, 1980-তে। হ্যাঁ, পুরানো কথা বলতে মনে পড়ে যায়, বাসব প্রথম পোস্টিং এসডিপিএ করলেন। আমি গেছি, রাত 10:30 হবে আর কি। এবারে আমরা দুজনে ডিনার খাবো বলে ঠিক করছি আর কি। না তখন এলো আর কি ওই আইসি কল্যাণী, যে বড় সাহেব এসছে না। বাসু বলে, তোমার তো পেটের গন্ডগোল, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার কখন ফিরতে হবে তার ঠিক নেই আর কি। আবার অত রাত্রিতেও দেখলাম ও ড্রেস পরে গেল আর ছুটি খুব কমই পেয়েছে, মানে কাজ 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 করিয়ে কেটেছে। ভাগ্যে হয়তো ছিল এরকমই, শেষমেশ পুলিশই হলাম। প্রায় 38 বছর হতে চললো। পুলিশের চাকরিতে নানান রকমের বিচিত্র অভিজ্ঞতা, এক এক জায়গায় এক এক রকমের হয়েছে। অনেক ক্ষেত্রেই বেশ একটা তৃপ্তি পাওয়া, একটা কিছু ভালো কিছু করে যে তৃপ্তি পাওয়া কাজ করে, সেটাও পেয়েছি। স্যাটিসফাইং, অবশ্যই স্যাটিসফাইং। কখনো কখনো
কনস্ট্রেন্টস হয়েছে, কখনো কখনো দু একজন সিনিয়রের ওপরে প্রচণ্ড রাগ হয়েছে, অহেতুক তারা আমার সঙ্গে অভব্য আচরণ করেছেন, অন্যায় করেছেন, সেগুলো ভাবলে খারাপ লাগে। আবার অনেক সিনিয়র কলিগ পেয়েছি যারা সত্যি খুব ভালো ভালো মানুষ এবং ভালো সহকর্মী। আমি স্যারের সম্পর্কে কর্মজীবনের কিছু কথা বলতে চাই। এত কর্মঠ লোক, শুধু নিজে কাজ করলো এটা না, ওনার মধ্যে এই ক্ষমতা ছিল কি সবাইকে কাজ করার জন্য প্রেরিত করা, আর সবাই সত্যি কাজ করতে ওনার সঙ্গে পছন্দ করত। ডিসি সিকিউরিটি কন্ট্রোল থাকার সময় আমি ওনাকে দেখেছি কিভাবে উনি সকলকে নিয়ে চলতে পেরেছেন, আর কিভাবে ওনার স্মরণ শক্তি ছিল, কোন ফাইলে কি লেখা আছে, কোথায় আছে, যারা ফাইল দেখছে ওরা পাচ্ছে না, কিন্তু উনি ঠিক বলে দিচ্ছে এই ফাইল ওইখানে আছে, দেখো সেদিন আমি এখানে এইটা লিখেছিলাম, আর সত্যি ওই রকমই বেরিয়ে আসতো। সবাই বলতো কি স্যার আপনার খুব মনে রাখতে পারেন আপনি। পাকিস্তানে আমরা যখন ছিলাম তখন ওখানে আঙুর পাওয়া যেত না, অন্তত আমরা যে এলাকায় থাকতাম সেখানে পাওয়া যেত না। তো এখানে যখন প্রথম আঙুর দেখলাম দোকানে, তো আমার পকেটে একটা 4 আনি বোধহয় ছিল, 25 পয়সা। তো সেই ফলটা নতুন দেখে আমি দোকানদারকে বলেছিলাম যে আমাকে 5 পয়সার 5 নয়া বলা হতো তখন, 5 নয়ার আঙুর দাও তো। 5 নয়ার আঙুর হয় না, মিনিমাম 4 আনার নিতে হবে। মনে মনে ভাবছি 4 আনাই তো আছে, শুধু আঙুর খেতেই যদি সব শেষ হয়ে যায়, সেই জন্য আমি আর তখন নিলাম না। যাই হোক, পরে আশ্চর্য হয়ে গেলাম যে 5 পয়সা চেয়েছিলাম, একটা হলেও তো পাওয়া যেত নিশ্চয়ই। একটা আঙুরের দাম 5 পয়সা ছিল না, দোকানদারের উচিত ছিল আমাকে দেয়া। আমার বয়সটা তখন কম, হার্ডলি 16-17 হয়। আমি একটা কথা বলছি, একটা বদ্ধ পাগলের কথা। সে বিদেশি ছিল, তবলা শেখার জন্য বেনারসে এসেছিল। কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছিল, সে চলে যেতে সে পাগল হয়ে গেল। সে ওকে খুঁজতে খুঁজতে কলকাতায় এসেছিল। দোলের দিন গাছের ওপরে চড়ে গেছে, পুলিশের জন্য তো খুব মুশকিল তাকে নামানো করা। তারপর ওকে হসপিটালে দেয়া হলো, হসপিটালে জানা থেকেও সে লাভ দিতে শুরু করলো। সব শুনে স্যার ওকে নিজের অফিসে ডাকলেন। গায়ে কিচ্ছু পড়া ছিল না, আগেই একজনকে বললো যাও বাড়ি থেকে আমার ছেলের জামা কাপড় নিয়ে এসো। ওকে জামা কাপড় দেওয়া হলো, পড়ানো হলো। তো প্রথম প্রশ্ন, তুমি কিছু খাবে? হ্যাঁ খাবো। ওকে নিজে টিফিন দিয়ে দিলেন। আর টিফিন খেলে কি হয়, ওইটুকু টিফিন। তারপর ওর জন্য আরো ব্রেড আর ঘুগনি আনানো হলো। তারপর ওর সঙ্গে কথা বলতে বলতে বলে, আমি শুনেছি নাকি তুমি খুব ভালো তবলা বাজাতে পারো। সে একদম চোখ আর একদম স্যারের দিকে তাকাচ্ছে, কি মানে কেন কি সবাই ওকে মারছে, পিটছে, গালাগাল দিচ্ছে, আর এই লোক কেমন ভাবে কথা বলছে, কে লোক, এই কে এরকম মানে ওকে তাকাচ্ছে। বললেন না তুমি খুব ভালো তবলা বাজাতে জানো, আমি জানি তুমি বেনারসে শিখতে এসছো, একটু শোনাও তো। তখন বলছি এখানে কি করে শোনাবো, আমার কাছে তবলা নেই। বলে না তুমি টেবিলেই শোনাও, তুমি ভালো পারো, তুমি টেবিলেই শোনাও। আর সে একদম টেবিলেই বাজাতে লাগলো, বলতে লাগলো, সত্যি ভালো বাজিয়েছিল। তারপরে এরকম করতে করতে ও মায়ের সম্পর্কে, অ্যাড্রেসের সম্পর্কে, কোথায় থাকে, কি প্রবলেম, ওর ফ্যামিলিতে কি প্রবলেম, সব জানার পর ওকে এখান থেকে পাঠানোর পুরো ব্যবস্থা উনি করলেন, আর ঠিক ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিলেন। মেশোর সঙ্গে সম্পর্ক অনেক দিনের, অনেক ছোটোবেলা থেকেই মেশোকে দেখছি। তখন আমি ক্লাস 4-এ, তখন মাসিমণির বিয়ে হয়েছে। তারপর থেকে মেশোর সঙ্গে সম্পর্ক রয়েছে। মেশো যেখানে যায়, মেশোর বদলির চাকরি, আমরাও সেখানে গেছি ছুটির টাইমে কাটাতে। মেশোর সঙ্গে ঘুরতেও গেছি, মেশো বেড়াতে নিয়ে গেছে, খুব এনজয় করেছি। মেশোর সব কিছু কোনো অসুবিধা হলে বুঝিয়ে দেওয়ার একটা বিরাট ক্ষমতা আছে, যে যেরকম ঠিক সেই অনুযায়ী বুঝিয়ে দেয়। আর সব থেকে বড়,
মেশো নিজে শেখে এবং শেখাতেও সবাইকে খুব ভালোবাসে। মেশোর ধৈর্য হচ্ছে অপরিসীম, যেটা সাধারণ মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। এইভাবেই দেখে এসেছি, তারপর বড় হয়েছি। আমার ছোট মেয়ে আছে, সেও ডাকে ছোট দাদান বলে। সে এইখানে গোখলে মেমোরিয়ালে পড়ে। তাকে যদি কেউ কিছু বলে, সবসময় বলে দেয় আমার ছোট দাদান আছে। এটা একটা তার যেন বড় সাপোর্ট, আমার ছোট দাদান আছে। সবাইকেই সে ভালোবাসে, সবাইকে স্নেহ করে। সকলকে আপন করে তোলার একটা অদ্ভুত ক্ষমতা ওনার মধ্যে আছে। অবশ্য রাগ ওনার একটা খুব খারাপ দিক, যার জন্যে মনে অনেকে অসন্তুষ্ট হয়, কিন্তু ওনার ভালোবাসার পক্ষটা এত সলিড আছে কি আবার সে লোকে ওইখানে পৌঁছে যায়। যে কর্মচারীরা ওনার ভয় আর ওনার শাসনের জন্য থরথর কাঁপে, কিন্তু ওরাই নিজের যদি কোনো ভালো জিনিস হয় বা নিজের কিছু দুঃখের বা কষ্টের জিনিস হয়, ওনার সঙ্গেই সব থেকে আগে শেয়ার করতে আমি দেখেছি। আমার ছোট বিষয়মশাই, উনি আমার জীবনে এক আদর্শ ব্যক্তি, যার সান্নিধ্য লাভ পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করেছি। একটা ঘটনা আপনাদের বলি। তখন পুজোর কিছুদিন আগে হবে, তখন আমার এইচএস পরীক্ষা টেস্ট চলছিল। সেই সময় পিসমশাই আমাদের বাড়ি গিয়েছিল। তো তার কিছুদিন পর আমার জিওগ্রাফি পরীক্ষা ছিল। পিসমশাই আমাকে বললো যে তোর জিওগ্রাফি বইটা নিয়ে আস। তো আমি নিয়ে গেলাম। পিসমশাই তার কিছু একটা অংশ আমাকে এমনভাবে বুঝিয়েছেন যে আজও আমার মনে গেঁথে আছে। ডিআইজিতে একটা ঘটনা ঘটেছিল, একটা ছেলের ছিল, তার কিছু ক্যান্সার বা কোনো বিমারির ওনার সমস্যা হয়েছিল, বাবার নাকি এরকম। তো লোনের দরকার ছিল, ও কোঅপারেটিভ অ্যাপ্লাই করেছিল। তো ওইখানে ও পাচ্ছিল না, যেহেতু ও ট্রেনিং পিরিয়ডে ছিল। এই জন্যে ও স্যারের কাছে রিকোয়েস্ট করতে গেছিল কি আপনি বলুন আমাকে লোন দেওয়ার জন্য। স্যার ডাকলেন, কিন্তু দেখলেন কি যে অফিসিয়াল যে ডেকোরাম আছে ওর মধ্যে ওই জিনিসটা হচ্ছে না। তখন স্যার ওই ছেলেটাকে বললো এখান থেকে আমার ব্রিফকেস দাও। ব্রিফকেস নিয়ে উনি স্যালারি বোধহয় পেয়েছিলেন, ওখান থেকে খাম নিলেন আর ওর হাতে তুলে দিলেন। সে তার মুখে কোনো শব্দ বেরোচ্ছিল না, চোখ থেকে ঝরঝর জল পড়ছে আর একদম ওনার পায়ে পড়ে যাচ্ছে। ও বলে কি করছো কি করছো, ঠিক আছে ঠিক আছে। উনি কিন্তু এবার একবারও ভাবেননি কি এই পয়সাটা আমি আমার পাবো কি পাবো না, কিভাবে দেবে, কিচ্ছু উনি ভাবেননি। ওই সময় ওই লোকটাকে হেল্প করে দিচ্ছে। এমনই আমাদের আরও অনেকেই আছে যার আমরা নাম করতে পারবো না, করাটা ঠিক হবে না, কিন্তু উনি অনেককেই আর্থিকভাবে হোক, নিজে ফিজিক্যালি থেকে হোক বা অনেককেই এরকম কাজ উনি করেছেন যার এহসান এই জীবনে অনেকেই পারবে না শোধ করতে। এভাবেই কখনো বাঁকুড়ার মঙ্গলাদি, কখনো কলকাতার পঞ্চম, কখনো আবার অন্য কেউ বিশেষভাবে উপকৃত হয়, যা আজও তাদের মনে কৃতজ্ঞতা চিত্তে চিরবর্তমান। একবার ঘুরতে গেছি, এবার আমাদের এয়ারপোর্টে আসার তারা, তো বলতে বাধা নেই আমার আর আমার ননদের এমন নিম্নচাপ পেয়েছে যে আমি তো আমার হাজবেন্ডকে বলতে সাহস পাচ্ছি না। ও তো ওখানে দেখা যাবে এমন বকছে যে আমি কাঁদতে কাঁদতে ওখানেই হয়তো হয়ে যাব। তখন আমি বাসুদাকে বললাম যে বাসুদা এরকম বিপদে পড়েছি, আপনি উদ্ধার করুন। তারপর সে উনি কোথা থেকে সে দারোয়ানদের বের করে তাদের হাতে টাকা দিয়ে জলের ব্যবস্থা করে আমার আর আমাদের সেই দিনের কথা, সে গোপাল ভাঁড়ের গল্প এসে যায়। আমি কোনোদিনও ভুলতে পারবো না যে এ যে কি কষ্টের জিনিস ছিল। মানুষকে মনে হয় হাতে 1 লাখ টাকা দিলেও এর থেকে বেশি সুখ পাওয়া যায় না। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আমি পুলিশ ড্রাইভার, টেলিকমিউনিকেশন হেডকোয়ার্টারে। এমটিও সাহেব বললেন তুমি সাহেবের ডিউটি করো, সাহেব খুব ভালো, সাহেবের কথাবার্তা খুব ভালো। উনি আমাদের সঙ্গে যেমন কথা বলতেন, সেই টেনশন ব্যাপারটা আমাদের মধ্যে থেকে তখন উঠে যেত। প্রশান্ত কোথায় বাড়ি, কি এরমভাবে গাড়ি চালাও, ঠিক আছে। আবার দূরে কোথাও গেলে প্রশান্ত গল্প করতো এবং গান শুনতো। সাহেবের সাথে ডিউটি করে গাড়ি চালানো সম্বন্ধে অনেক কিছু শিখলাম। তাড়াহুড়ো করবেন, কোথাও তো আগুন লাগেনি, আগুন লাগলে দেখা যাবে।
সত্যি কথা সাহেবের মতে গাড়ি চালালে গাড়ির যেমন লাইফটাও বাড়ে, গাড়িটা ভালো থাকে এবং আমাদের গাড়ি চালাতে সুবিধা হয়। সাহেবের বাড়িতে একদিন যাই, সকালবেলা দেখি সাহেব চা করে নিয়ে এলো। তোমরা নাও চা খাও। আমরা তো অবাক, সাহেব চা করে নিয়ে এলো, আমরা চা খাবো? ক্ষমা করো প্রভু। প্রথম সাহেব যখন গেল ব্যারাকপুর পিডিসিতে পোস্টিং ট্রেনিং সেন্টারে, তখন থেকে আমি সাহেবের গাড়ি থাকি। আমার জীবনে আমি অনেক আইপিএসদের গাড়ি চালিয়েছি, কিন্তু এরকমই আমার নিজের ব্যক্তিগত হিসেবে আমি বলছি, আমার এরকম খুব কম হয়েছে এই সাহেবের কাছ থেকে, সেটুকু আমি পেয়েছি। অন্য সাহেবের কাছে সেরকম আমি পাইনি। কেন সাহেব নিজেকে কাছে বসিয়ে খাওয়ানো বসানো, একটা আইজি সাহেব আর সামান্য একটা কনস্টেবল, হ্যাঁ, এটা সাধারণত হয়ে ওঠে না। তো সাহেব কতটা আন্তরিকতা ছিল, যার জন্য কাছে টেনে বসিয়ে অনেক কিছু আমাদেরকে করিয়েছে। আমি তপন পাত্র, আমি সামান্য কনস্টেবল। সাহেবের ছত্রছায়ায় বা সাহেবের সান্নিধ্যে প্রায় 2 বছর কাটিয়েছিলাম। এই 2 বছরের মাঝখানে আমরা এই নিম্নবর্তী পুলিশ কর্মচারী হয়ে যেসব অসহায় বা অসহায়তা ছিল আমাদের মধ্যে, সাহেবের কাছে এই 2 বছর থেকে আমাদের যথেষ্ট উপকৃত হয়েছি। তার জন্য সাহেবকে অসংখ্য প্রণামের সঙ্গে ধন্যবাদ। আর সাহেবের প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা পদক্ষেপ আমাদের আজও পর্যন্ত সারা জীবনের, যতদিন চাকরি করব তা নয়, সারা জীবনকে আমাদের স্মরণ করে দেবে। আমরা এই মুহূর্তে হাওড়ার সালকিয়াতে যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাসবের চালি শান্তার বাড়ি। আমরা প্রবেশ করছি আর জানতে চাইছি ওদের অনুভব। আমার যে খুব লিমিটেড কয়েকজন প্রিয় পাত্র আছে, তার মধ্যে বাসব একজন। ও বয়সে আমার ছোট হতে পারে, কিন্তু ওর থেকে অনেক কিছু শেখার আছে। ও অনেক কিছু করতে পারে যেগুলো আমরা পারি না। আমি অনেক সময় ভেবেছি, ধৈর্য আছে এবং ভেতরে একটা শিশু আছে এমন মনে হয়। ওর হাসির ভেতর একটা অদ্ভুত ধরনের একটা সরলতা খেলা করে। কম রেয়ার, এই জিনিস দেখাই যায় না। সংসারের কোনো খুঁটিনাটি কাজ অনেক মহিলাকেও শেখাতে পারে। সব থেকে বড় কথা যেটা, ওর শেখার ইচ্ছেটা, ও এখনো পর্যন্ত যে কোনো জিনিস শেখার ইচ্ছেটা প্রবলভাবে আছে। বাসব তালুকদারের সাথে আমার প্রথম পরিচয় সালটা 1981 সালের অগস্ট। চাকরি যোগদানের শর্ত হিসাবে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজে আমাদের ট্রেনিং আরম্ভ হয়। তো সেই থেকেই বাসবের সাথে অন্যান্য যারা সতীর্থ ছিল আরও 8 জন, সকলের সাথে পরিচয় হলো এবং ওখানে প্রায় 1 বছর ছিলাম। বিভিন্ন ট্রেনিং দেওয়ার পর আমরা যে যার জেলায় চলে গেলাম। আমি চলে গেলাম উত্তর দিনাজপুর, বাসব তালুকদারও চলে এলো নদিয়াতে। বেশ কিছুদিন পর সেখান থেকে 2-1টা জেলা ঘুরে আমি যখন বসিরহাটে গেলাম 1986 সালে, বাসব অলরেডি ব্যারাকপুর সাব ডিভিশনে পোস্টেড হয়ে আছে। তো সেখান থেকেও আমাদের তো আরও পরিচয়টা, আরও বন্ধুত্ব, কলিগ খুব নিগুড়ো হলো। 89 সাল আসানসোল উত্তর থানা বড় ধরনের দাঙ্গা হয়েছিল। আমি এবং বাসব যথেষ্টভাবে, যেহেতু একটা সাম্প্রদায়িক দাঙ্গামা, বিভিন্ন গোষ্ঠী বা জাতি যেহেতু জড়িয়ে পড়েছিল, শান্তি শৃঙ্খলা বজায়টা খুবই কঠোর হয়ে রাখাটা খুবই কঠোর হয়ে গিয়েছিল। কিন্তু তবুও আমরা আমাদের কাঁধ মিলিয়ে বাসবের সাজেশন নিয়ে, বা আমি বাসবের সাথে ডিটেলস খোলাখুলি আলোচনা করে কতটা করণীয়, কীভাবে রেকর্ড তৈরি করতে হবে, কীভাবে পরিচালনা করতে হবে, কীভাবে ফোর্স কোথায় রাখতে হবে, এই সমস্ত ব্যাপার, এবং ফোর্স এসে কোথায় থাকবে, কীভাবে যারা ওখান থেকে সরে গেছে বিভিন্ন মহিলা বাচ্চা লোকেরা তারা কিভাবে থাকবে, তাদের ট্রিটমেন্ট, অনেক কিছু প্রাসঙ্গিক ব্যাপারে আমাদের আলোচনা হতো। এবং আমি আরও মোটামুটি কাছাকাছি ছিলাম, থানা লেভেলে কোয়ার্টারে থাকতাম, একটু দূরে থাকতাম, যেহেতু একই জায়গায় ছিলাম। সুতরাং সেভাবে আমাদের বেশ প্রায় অনেক দিন, প্রায় মাসখানেক মতো আমাদের দুজনকে খুবই
কষ্ট করতে হয়েছে, কিন্তু যেহেতু বন্ধুত্বের খাতিরে বা বাসবও সেভাবে এগিয়ে এসেছিল, সেই জন্য আমার মনে সেই জিনিসটা এখনও আমি বয়ে যাচ্ছি যে বাসব না থাকলে হয়তো আমি আরও কষ্ট ভোগ করতাম, আরও চিন্তার জালে জর্জরিত হয়ে থাকতাম। এই দিকে একটা আমি সহযোগিতা পেয়েছি। হয়তো এর প্রতিদান হিসেবে আমি বলতে পারি যে বাসবকে আমাকে সেইভাবে সহযোগিতার হাত বাড়াতে হয়নি। বাসব নিজে নিজেই অনেক কিছু ট্যাকেল করেছে। ওর মধ্যে দৃঢ়তা আছে, পুরুষত্ব আছে, নিজের একটা স্ট্রং অ্যাটিটিউড আছে। এবং আমি দেখেছি যে বাসব এই এত ঝুট ঝঞ্ঝাট এবং সাধারণ জনসাধারণের সাথে যোগাযোগ রেখে অফিস পরিচালনা করতে যে সমস্ত অসুবিধা আমি দেখেছি, বাসব খুব বোল্ডলি ফেস করে এবং বোল্ডলি সেগুলোকে সলভ করে বেরিয়ে যায়। কোনোদিনও বাসবকে পিছপা হতে আমি দেখিনি। এবং সুনামের সাথে ও যথেষ্ট সুনামের সাথে কাজ করেছে, উচ্চ পদকও পেয়েছে, চাকরি জীবনে যথেষ্ট সম্মান লাভ করেছে এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। প্রচণ্ড বুদ্ধি ধরে এবং আইনের অনেক কিছু জানে। একেবারে আইনের যে ধারা, সে ধারায় অনেক কিছু বেশ পরিপক্ক। কারণ হুগলি জেলাতে যখন ছিল ও অনেক কিছু জুনিয়র অফিসার যারা, তারা বিভিন্ন জেলায় আমাকে যখন তাদের সাথে একত্রিত হয়েছি, আমরা যখন একসাথে কাজ করেছি, তখন বাসবের অনেক কথাই বলেছে যে হুগলি জেলাকে কীভাবে, দু একটা জেলার কথাই বলছি, কেমনভাবে চালিয়েছে। এবং আসানসোলে তো আমি দেখেছি, কৃষ্ণনগরেও দেখেছি, বা বসিরহাটে থাকতে থাকতে আমি যা দেখেছি, প্রত্যেক অনেক কিছু শেখার আছে। সেটা আমি নিয়েছি, আবার ওর সাথে রাগারাগিও করেছি, হাসি ঠাট্টাও করেছি। সব মিলেমিশে একটা জীবন্ত মানুষকে আমি পেয়েছি, যেটা অনেকদিন ধরেই আমার মনে থাকবে বা মনে রাখবে। আমার বন্ধু মানে এসডিপিও হিসাবে প্রথম যখন নাকি কল্যাণীতে এলো, বাসব কুমার তালুকদার, কর্মসূত্রে আমি হাউজিং ডিপার্টমেন্টে কাজ করতাম। আমাদের হাউজিং ডিপার্টমেন্টের একটা কমিটি ছিল, কমিটির উনি ছিলেন মানে মেম্বার। সেই হিসাবে ওখান থেকে প্রথম আমার পরিচয়। তারপর তো বাড়ির পাশে আসার পরে আরও খুব ক্লোজে দুইজন পাশাপাশি আমরা এসে গেলাম। অবসর সময় আমরা একটু খেলাধুলা করতাম, কখনো ব্যাডমিন্টন, কখনো তাস, এই করে আমরা সময় কাটাতাম। কখনো এরকমও হয়েছে লুডোও খেলেছি আপনাদের, এরকমও দিন গেছে, লুডোও খেলেছি। আমিও 5:30 6টার পরে এসে ফ্রি, আর উনি অনেক সময় বিভিন্ন জায়গায় কাজকর্ম করে অফিস থেকে এসে ফ্রি থাকতেন। উনি ব্যাচেলার লোক ছিলেন। মা অবশ্য ওনার মাঝে মাঝে থাকতেন। আমরা বেশ বিকালবেলাটা খুব এনজয় করতাম। হ্যাঁ, ব্যাডমিন্টন খেলা, এই ভলিবল খেলা, হ্যাঁ, এমনকি এই যে সামনে এখানে মাঠটা আছে, এই মাঠটা জঙ্গলে ভর্তি হয়েছিল। একদিন এসডিও সাহেবই অর্থাৎ বাসববাবু উনি নিজেই বললেন, উনি বাড়ির পাশে এই জায়গাটা এত জংলা হয়ে থাকবে, ছেলেপেলেরা তো এখানে খেলা করতে পারে, খবরবাবু একটা কাজ করলে হয় না, আমরা আপনি কিছু লোকজন জোগাড় করুন, আমরা নিজেরাই এই মাঠটাকে পরিষ্কার করব, এই মাঠটা পরিষ্কার করব এবং এই মাঠে ছেলেপেলেরা খেলবে। ওনার সত্যি সেদিনকার সেই মহৎ উদ্দেশ্য আমার এখনো গায়ে কাটা দেয়। মানে এত গঠনমূলক চিন্তা ভাবনা ওনার মধ্যে ছিল। ওই পুরনো স্মৃতির কথা এখনো মনে পড়ে যে এসডিপিও বাসব তালুকদার কল্যাণীর জন্য কি এই এসডিপিও সাহেব বাসববাবু মাঝে মাঝেই মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। হ্যাঁ, মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। এখানে দেবেন সুইট বলে একটা মিষ্টির দোকান ছিল সেন্ট্রাল পার্কে, অভূতপূর্ব সেই মিষ্টি তৈরি করত। তো এই তাস খেলায় বসলেই আমরা মাঝে মধ্যে ওই খাওয়ার বাজিটা হতো, যে হেরে গেল সে খাওয়াবে। তো বেশিরভাগ সময়ই জিততাম আমি, হারতো কিন্তু মানে এই এসডিপি সাহেব বাসব তালুকদার, যার জন্য ওরে বেশি করে মিষ্টি এনে আমি যদি খেতে পারতাম 8টা, ও নিয়ে আসতো 16টা, জোর করে ধরে বলতে আমার মুখের মধ্যে এরকম দিয়ে দিত। হ্যাঁ,
মানে এমনভাবে আমাকে মিষ্টি খাওয়াতো, এইভাবে তো আমাদের দিনগুলি তখন এইভাবে আমাদের যেত। এসডিপিও সাহেবের যে মা, বাবা এবং দাদা যারা আছে সবাই আমাকে নিজের ভাই বলেই ওরা মনে করতেন, এবং মা বাবা আমাকে ছেলের মতনই ভালোবাসতেন। হ্যাঁ, যদি কিছু একটা ভালো মন্দ খাবার হতো, এই খগেনকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ, আমাকে না দিয়ে মানে যেমন না খেলে মাসিমা মনে হচ্ছে যে না এটা ঠিক খাওয়া হলো না। আমার মৃত্যু পর্যন্ত মানে আমি সবসময় স্মরণ করব এবং আমি আশা করব কর্মজীবন থেকে অবসর নেওয়ার সেই শেষ মুহূর্তটুকু আমি যেন কাছে থাকতে পারি। আমাদের স্যারের চোখ খুদি খুদি, কিন্তু এক্সরে থেকে বেশিও উনি দেখতে পারেন। আরম্ভের সময় যখন উনি ট্রেনিংয়ে ছিলেন তখনকার উনি একবার কথা বলেছিলেন কি ট্রেনিংয়ের সময় ওদের গাড়ি চালাতে গিয়ে মুরগিকে অ্যাক্সিডেন্ট করতে হবে, সেটা নাকি খুব শক্ত, এমনি উনি বলেছিলেন। আর যারা নাকি গাড়ি থেকে মুরগিকে অ্যাক্সিডেন্ট করতে পারে তারা পুরস্কার হিসেবে 5 টাকা পায়। আর এই পুরস্কারটা আরম্ভেই সময় উনি পেয়েছিলেন। উনি যখন স্পেশাল আইজি হিসেবে বর্ধমান রেঞ্জে ছিলেন তখন উনি একবার গিয়েছিলেন বুদবুদ থানা, দেখলেন ওইখানে কি যে গোদাম ঘর আছে ওইখানে একটা পটলি পড়া আছে, আর ওইটাতে অনেক পুরনো মানে 1700-1800 সময় কয়েন ছিল, চাঁদির কয়েন, রূপোর কয়েন। সেটা বললো এটা এখানে, তো বললো হ্যাঁ একটা পুরনো ঘর ভাঙা গিয়েছিল, ওর মধ্যে পাওয়া গিয়েছিল, ফ্যামিলি ডিসপিউটের জন্য এটা এখানে পড়ে আছে। সেটা প্রায় 2007 কি 8 থেকে ওরকমই পড়েছিল, সেটা এখন অবধি কিন্তু কারো নজরে পড়েনি। কিন্তু যখন ইনি গেলেন উনি সঙ্গে সঙ্গে ওটা দেখতে পারলেন। তারপর উনি পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে সম্পর্ক করলেন, আর ওনার সঙ্গে সম্পর্ক করে ওইখানে দেয়া হলো। উনি কোনোদিন এটা ভাবেননি কি ওনার ডিপার্টমেন্টের কোনো যে চলছে এরকমই চলুক, এটা কিন্তু উনি কোনোদিন চাননি। যখন উনি ডিআইজি ছিলেন ব্যারাকপুরে তখন একবার ওনাদের হাউস জেনারেল উনি বার করবেন, কিন্তু খুব কম সময় ছিল। উনি একবার প্রেস থেকে গিয়ে কাজ তো করালেন, কিন্তু তার 2 মাসের মধ্যেই উনি ট্রেনিং কলেজে একটা নিজেদের প্রেস স্থাপিত করে দিলেন। পুলিশদেরকে ট্রেনিং দিয়ে, ডিটিপি এসব দিয়ে কি করে পেপার কাটতে হয় পুরো ট্রেনিং দিয়ে ওইখানে প্রেস খুলেছে। সে প্রেসের লোক যে হাউস জেনারেল ছাপিয়েছিল তিনি আমাকে বলেছিলেন একবার দেখা হয়, অদ্ভুত অফিসার, এরকম অফিসার আমি আজ পর্যন্ত দেখিনি। এই রকমই অনেকগুলোই ঘটনা আছে যেটা বলা যেতে পারে কি কলকাতা পুলিশ আর রাজ্য সরকারের পুলিশের যে কুকুর আছে আর ঘোড়া আছে তারাও কিন্তু অনেক ডিফারেন্স আছে ওদের মধ্যে। কলকাতা পুলিশের একটা কুকুরের প্রতি মাসের খাওয়ার খরচ ছিল 2500, সেখানে আপনার রাজ্য পুলিশে 950 এরকম কিছু ছিল। ওনাকে খুব খারাপ লেগেছিল, আর উনি এটাকে অনেক চেষ্টা করে সেটা 2000-এর মধ্যে আনতে পেরেছিলেন। ওনার সবসময় খারাপ লাগে কি কারোর সঙ্গে কোনো ভেদ না হয়, কি একই জায়গায় আছে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, ওপর নিচু না হয়। স্যার, কলকাতা পুলিশে যখন ট্রেনিরা ট্রেনিং করেন, পুলিশ ট্রেনিং কলেজে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টরাও ট্রেনিং করছেন একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসারদের সঙ্গে। কিন্তু অদ্ভুত, কলকাতা পুলিশের অফিসারেরও স্যার তারা কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স পান, মানে কনস্টেবল থেকে সবাই হাউস রেন্ট অ্যালাউন্স পান ট্রেনিং এ থাকাকালীনও। অথচ পশ্চিমবঙ্গ পুলিশে শুধুমাত্র স্যার ডিএসপি ট্রেনি যারা তারা হাউস রেন্ট অ্যালাউন্স পান, অন্যান্য ক্যাটেগরির যারা ট্রেনি রয়েছেন তারা কোনো হাউস রেন্ট অ্যালাউন্স পান না। আমার মনে হয় স্যার এই দিকটাও নজর দেওয়া দরকার, যাতে যাই ডিসিশন হচ্ছে যাতে এক পার হয়, কোনো ডিসক্রিমিনেশন যাতে না থাকে। ওনার বিয়ের 25 বছরের পূর্তি, সেটা আমরা সারপ্রাইজ ওনাকে একটা আমরা করে দিয়েছিলাম, আমি রূপক আর বন্ধু বান্ধব মিলে আমরা একটা অর্গানাইজ করেছিলাম। তখনই ওনার চুচড়ার জন্য ট্রান্সফার অর্ডারও এসে গেছিলো, তাহলে উনি যাবেন 14 তারিখে, আর 11 ডিসেম্বর ওনার 25তম বিবাহবার্ষিকী ছিল। তা ওনার সবাই লোকজনও আসছিল, আমরাও সব পার্টি করেছিলাম অনেক কিছু, ওদের সারপ্রাইজ ছিল খুব। তখন আমরা দেখলাম এতজনের মধ্যে যে বাথরুম পরিষ্কার করতো
সেও কিন্তু ওনার কাছে বসে সোফাতে বসে ওই আমাদের প্রোগ্রামটা এনজয় করছিল। এছাড়া খাওয়াচ্ছে তো এই সুইপার আছে, এই সিকিউরিটি আছে, এই ড্রাইভার আছে, এই ভেদ উনি কোনো দিন আমি দেখিনি যে উনি মেনেছেন। 1987 সালের 11ই ডিসেম্বর আমাদের অর্থাৎ আমার আর রিনার বিয়ে হলো। দেরিতে, আমার ক্ষেত্রে দেরিতেই বিয়ে হয়েছে। যাই হোক, তারপরে তো বিয়ের 7-8 দিনের মধ্যেই আমার বদলি হয়ে গেল। আমি তখন ছিলাম এসডিপিও বারাসত, তারপরে গেলাম হুগলিতে, তারপরে রূপক জন্মালো, তখন আমি চন্দননগরে। রূপক জন্মানোর 19 দিন পরেই মা মারা গেলেন। অভিজ্ঞতার অভাবে অসহায় লাগতো। তবে যাই হোক, সেই সময় দিদি এবং বিলু দুজনেই রূপককে বড় করার ক্ষেত্রে অনেক অবদান আছে ওদের দুজনেরই। ওর মা রিনাও করেছে, কিন্তু ওর তো তখন এক্সপিরিয়েন্স তখন অতটা ছিল না, সেই জন্য প্রায় অন্যদের সাপোর্ট নিতে হতো, এবং সেটা দিদি এবং বিলু করেছে। ধীরে 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 তো চললো। প্রথম 2-2.5 বছর তো রূপক কথাই বলে না। আমরা তো খুব চিন্তায় পড়ে গেলাম, নানান ডাক্তার দেখানো হলো, তারপরে নানান রকমের পরীক্ষা করে টোরে বোঝা গেল যে না, অন্তত বোমাকালা নয়। যাই হোক, কলকাতায় চলে এলাম, কলকাতায় পড়লো। এখন তো ওকালতি পড়েছে, অল ইন্ডিয়া বার কাউন্সিলের একটা পরীক্ষা, সেই পরীক্ষা দিয়েছে। যাওয়ার সময় বললাম যে মাথায় হাত রেখে যে ভবিষ্যতে চিফ জাস্টিস। তো ও হাসলো যদিও, কিন্তু আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন যে রূপক বড় হোক। তখন আমি মা হতে চলেছি, কিন্তু মনে তো ভীষণ ভয়, নার্সিংহোমে কী করে একা একা থাকবো। তবে সঙ্গে আমার ননদ ছিল। ডাক্তারবাবু বললেন যে বৌদিকে আজকেই ভর্তি করে দিন। ননদ বললো যে না, শ্রদ্ধার সঙ্গে কথা বলি, তারপরে ডাক্তারবাবু কালকে। তো ঠিক আছে। তারপর বাড়িতে এসে সব বললো আমার ননদ। তারপরে সারা রাত আমার টেনশনে ঘুম আসছে না। কিন্তু যখন আমি নার্সিংহোমে যাব, গাড়িতে উঠছি, তখন আমার বরকে আমি বলছি আমার ভীষণ ভয় লাগছে, কী করে থাকবো ওখানে। তখন ও বলছে ভয় কিসে, আমি তো আছি, যখনই কিছু হবে আমি তো চলে যাব, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। তখন খুব মনে সাহস এলো। তখন আমি বেশ সুন্দর গেলাম। এত সুন্দরভাবে আমার ছেলে হলো, আমি তো টেরই পেলাম। ডাক্তারবাবু সমানে বলে যাচ্ছে আপনার মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে, আমি সমানে বলে যাচ্ছি না ছেলে হয়েছে। আমার বর দেখতে এসেছে, বলছে দেখুন স্যার দাদা এসছে। আমি না না, আমার বরই তো এসেছে দেখতে। না না, আপনার বর না, এটা ভালো করে দেখতে না। না, আমি ভালো করেই দেখছি। তখন ডাক্তারবাবু বলছে বাবা, জ্ঞানের নারী টনটনে। তারপরে এসে আমি বাচ্চা আয়ারা নিয়ে আসলো, দেখলাম, খুব খুশি। তখন আমার আর আনন্দ ধরছে না, মানে হচ্ছে এক্ষুনি ওকে নিয়ে বাড়ি চলে যাই। আমার স্বপ্ন যে সত্যি হলো। রিনা মানুষটা খুব ভালো, মানুষ হিসাবে খুবই ভালো। কঠিন পরিস্থিতির মধ্যে রূপককে নিয়ে ঘন ঘন এক জায়গার থেকে আর এক জায়গায় বদলি, তার সঙ্গে সঙ্গে পরিবেশ বদল, স্কুল বদল, বন্ধুবান্ধবের বদল, সব কিছুই মানিয়ে নিয়ে ওকে বড় করা, তাতে ওর অনেক অবদান আছে। নিজের ছেলের একাকিত্ব দূর করতে কৃষ্ণনগরে থাকাকালীন বাড়িতে নিয়ে এলো একটি কুকুর, অর্থাৎ জ্যাকিকে। খুব কম সময়েই জ্যাকি ছেলের স্থান পেয়ে গেছিল। যেমন বাসব জ্যাকিকে ভালোবাসত, তেমনি জ্যাকি কম ভালোবাসত না বাসবকে। যতক্ষণ বাসব এসে নিজের হাতে জ্যাকিকে না খাওয়াতো, ততক্ষণ প্রভুর অপেক্ষায় বসেই থাকতো সে।
বিছানায় মা বাবার মাঝখানেও স্থান করে নিয়েছিল জ্যাকি। জ্যাকি হঠাৎ একদিন মনের একটি অংশ খালি করে চলে গেল। ব্যারাকপুরে থাকাকালীন বাসবের জীবনে এলো একঝোঁক মিষ্টি হাওয়ার মতো মিনা। মিনাকে পেয়ে বাসব খুব খুশি হয়েছিল। রোজ সকালের সঙ্গী হয়ে উঠেছিল মিনা। মর্নিং ওয়াক করতে যেতে একটু দেরি হলেই মিনা সোজা চলে আসতো বাংলোতে। মিনাকে পেয়ে বাসব কিন্তু নিজের বয়স ভুলেই গিয়েছিল। রাধে আর কৃষ্ণ এরা আসলে একজোড়া সাদা পায়রা। বন্ধুত্ব এমন হয়ে গিয়েছিল যে কাঁধে বসে হাতে বসে আদর খেত। এই প্রেম এখনো বাসবের ব্যক্তিত্বকে পূর্ণ করে। যেমন কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের বাঁশি। প্রথমা, আজকে থেকেই বাঙালিদের ঘরে ঘরে দুর্গাপুজোর শুরু। আর আজকে থেকেই আমাদের বাড়িতে নারকলের নাড়ু বানানো কাজ শুরু করে দিয়েছে বাবা। এই তো আজ সকালেই দেখছিলাম বাবা নাড়ু বানাতে বসেছে। তিলের নাড়ু হোক বা নারকলের নাড়ু, নাড়ু বানানোর প্রস্তাব যদি কেউ দিয়ে থাকে বা তার মাথায় যদি এসে থাকে, নাড়ু তাকে বানাতেই হবে। মায়ের হাতে আমি পায়েস খেতে খুব ভালোবাসি। মা কখনোই কোনো রান্না করুক না কেন, বাবা তার সাথে কম্পিটিশান দেবেই দেবে। এই ধরুন মা পায়েস বানালো, ঠিক তক্ষুনি বাবাকেও গুড় দিয়ে পায়েস বানাতেই হবে এবং আমাকে খাওয়াতেই হবে। বাবা যখনই কোনো রান্না করে জিজ্ঞাসা করে, কি হলো, কেমন হয়েছে, এটা খা, আমি বানিয়েছি। যদিও বাবা রান্না খুব ভালো করে, কিন্তু আমার প্রথমেই বাবাকে বলতে ঠিক ভালো লাগে না যে রান্নাটা ভালো হয়েছে। আসলে আমরা প্রত্যেকেই চাই বাবার মুখের সেই পিকিউলিয়ার অম্লান এক্সপ্রেশনটা দেখতে। বাবাকে রাগানোর জন্যই আমরা প্রথমে বলি ভালো হয়নি, মোটামুটি হয়েছে, চলে যায়, এই ইত্যাদি। আমের সিজনে আমার বাবা আম ছাড়া মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। আমের সিজন শুরু হওয়ার আগে থেকেই বাবার আমের সন্ধান শুরু হয়। বিভিন্ন আম বাগানে, ফলের বাজারগুলোতে, বড় বাজার, ফলপট্টি, মেছুয়া বাজার, সব জায়গাতেই সে আমের খোঁজ করে। আমকে শুধু আম বলা যাবে না, আম হচ্ছে ফলের রাজা। শুধু আম বললে নাকি আমের অসম্মান হয়। আমের সময়টা আমাদের বাড়িতে সর্বত্রই আম, আম, আম আর ফ্রিজে আম, ফ্রিজারে আম, খাটে, খাটের ওপরে, খাটের নিচে। মজার কথা, সোফাটাই বাদ দিয়ে দিয়েছি। কোন দিন দেখবো সোফার উপরেও আমই থাকবে। একদিন দুপুরের দিকে অনেকক্ষণ ধরে মা দেখে বাথরুমে লাইট জ্বলছে। দরজাটা খুলে মা দেখে বাবা দাঁড়িয়ে, মুখ ভর্তি রস, হাতে একটা আম, বেসিনের ওপর এক ঝুড়ি আম আর নিচে একটা বালতি, তাতে কিছু আমের আটি। তো মা বাবাকে জিজ্ঞাসা করলো, কি হলো, এখানে কেন? তো বাবা এসে বলছে, আসলে তোমরা তো এত আম খাও না, আমার আম খাওয়া দেখে তোমাদের লজ্জা পেতে পারে, নজর ফজর দিতে পারো, তাই আর কি। সিজনাল সমস্ত ফল তাকে খেতে হবে, শুধু নিজে খেলে হবে না, বাকিদের খাওয়াতে হবে। খাইয়ে যে একটা আনন্দ থাকে, সেটা বাবার মুখে খুব ভালোভাবে ফুটে ওঠে। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। মিষ্টি খাওয়ার প্রীতি, এবং বাড়িতে যখনই যাই এত বেশি খাওয়ায় সে বলার কথা না। সে কাঁঠাল খাওয়াচ্ছে, সে রসগোল্লা খাওয়াচ্ছে, সে ওই ওখান থেকে সন্দেশ এনে খাওয়াচ্ছে, এবং রান্না করছে নিজে, মাছ নানা রকম, এই সব সময়টা আছে। একবার বাবা খড়গপুরে পোস্টেড, কোনো একটা বিশেষ অনুষ্ঠান ছিল, আই গেস, নতুন পোশাক করে
বাবা বেরোবে। এরকম সময় আমাদের ওখানে তপনদা বলে একজন দাদা থাকতো। তো সে খেজুরের রস নিয়ে ঢুকেছে, ব্যাস আর কি, খেজুরের রস সামনে পেয়ে বাবা খেজুরের রস থেকে গুড় বানাতে শুরু করে দিল। যাওয়াটা আমার মাথায় উঠলো, আগে তো খাবার, তারপর খেজুরের রস আমরা শুধু পান করি, কিন্তু বাবা খেজুরের রস থেকে বিভিন্ন মিষ্টি, বিভিন্ন ধরনের গুড়, বিভিন্ন মাত্রায় গুড়, এক একটা রকম রস, এই জিনিসগুলো বাবা প্রতিনিয়ত বানাতে পছন্দ করে। শুধু কি গুড়, বিভিন্ন ধরনের মিষ্টি, নানান প্রজাতির জ্যাম, জেলি, আচার। যদি কোনো জিনিস জানা না থেকে থাকে তাহলে ইন্টারনেট দেখে তার রেসিপি ডাউনলোড করে সেটা বানিয়ে প্রত্যেককে খাওয়ানো। এত প্রভৃতির মিষ্টি বাবার হাতে আমরা খেয়েছি। মজার কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে স্বয়ং ময়রাও মনে হয় আমার কাছে হার মেরে যাবে। বাবাকে দেখলে মনে হয় প্রকৃতকারে সব্যসাচী বলতে যা বোঝাই আমরা, ঠিক তাই। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করা নাড়া। অবনী, বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চরে, পরাণ মুখ সবুজ নালি ঘাস, দুয়ার ছেড়ে ধরে। অবনী, বাড়ি আছো? বাঁধে কনির হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নড়া। অবনী, বাড়ি আছো? চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখনই তোমার আপন আলোয় তোমায় চাহি রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলায়, তারে বিনা ভাঙল হৃদয় বিনায় গাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। মাটি খুঁড়ে দেখো তো 10টা নয়া পয়সা পাওয়া যায় নাকি। কুটুম আমার শখ মন্দ না, আরে চিন্তার কি আছে, টাকা লাগবে তো দেবে গৌরী সেন। গেল 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 রে গেল, যার জন্যে করি চুরি সেই কয় চোর।
যদি কখনো পুরনো জায়গায় ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে জীবনে, সবসময় আমি আবার সেই ছোটবেলাটায় সেই বাবা মার সঙ্গে সেই গ্রামের একসাথেই যদি ফিরে যেতে পারতাম, সব থেকে বেশি আনন্দের হতো, সব থেকে বেশি স্যাটিসফাইং হতো। অনেকে জিজ্ঞেস করেন জীবন উৎসর্গ করার যদি কোনো সুযোগ থাকে, তাহলে তো আমি বলবো যে আমার জীবন উৎসর্গ করার জন্য আমার বাবা মা, কেননা বাবা মাই আমার কাছে ভগবান। বাবা মার জন্যই এই সুন্দর পৃথিবীতে আমি আসতে পেরেছি বা এই পৃথিবীটাকে আমি এনজয় করতে পেরেছি। জীবন উৎসর্গ করার সুযোগ থাকলে আমি আমার বাবা মার চরণতলে সেটা উৎসর্গ করতে চাই। আমরা যখন চাকরিতে এসেছিলাম তখন যে ভ্যালু সিস্টেম ছিল, এখন যেন মানুষের মধ্যে হিউম্যান ভ্যালুজ ধীরে ধীরে কমে যাচ্ছে। চাকরিটা সবসময় চাকরির জন্য চাকরি নয়, চাকরির মধ্যে দিয়ে তো একটা, বিশেষ করে পুলিশের চাকরিতে একটা সেবার মনোভাব যদি থাকে তাহলে কিন্তু সেটারও সুযোগ আছে অনেকটাই। পুলিশ অফিসারদের জন্য এইটুকুই বলবো যে কেউই তো চিরদিন পুলিশ থাকবেন না। চাকরিতে যতদিন আছেন তারা, যদি তারা সার্ভিস দেবার ক্ষেত্রে এই কথাটা মনে রাখেন, কেননা রিটায়ারমেন্টের পরেও প্রয়োজনে তাদেরকে কিন্তু পুলিশ হেল্প চাইতে হবে, তখন যেন এমন মনে না হয় যে পুলিশের কাছে গিয়ে যদি কোনো কাজের কথা বলি, সেই কাজটা না হওয়ার কারণে নিজেকে যেন মানসিকভাবে আঘাত না পেতে হয়। হয় পুলিশের কাছে যাওয়াটাই উচিত হবে না সেই সব ক্ষেত্রে, আর না হলে এমন হওয়া উচিত যাতে করে তিনি তার কাজটা করিয়েই আসতে পারবেন, সেই কাজটা নিজের জন্য হোক বা সমাজের অন্য কারোর জন্য হোক। আসলে কদিন আগে ফেসবুকে দেখছিলাম এক ভদ্রলোক একটা মন্তব্য পোস্ট করেছেন, ভালো লাগলো দেখে। সেটা হচ্ছে, আমি যদি আমার ভেতরটার ছবি তুলে সেটাকে পোস্ট করতে চাইতাম এবং মানুষ যদি সেটা দেখার সুযোগ পেত, তাহলে আমি আমার ভেতরের ছবিটা ফেসবুকে পোস্ট করতাম কিনা। তো এই কথাটার মধ্যে দিয়ে অনেক কিছু কথা বোঝানো হয়েছে। তার মানে আমাদের বাইরের রূপ আর ভেতরের রূপ হয়তো আলাদা। ধন্যবাদ। প্রাণীর মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তার। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলা, বাজিয়ে বাঁশি। বাসবের অনেক কথাই বলা হলো, কিভাবে সে নিজের লক্ষ্যে পৌঁছলো। বয়সে যে সময় সবাই আনন্দ করতে ভালোবাসে, তখন কিন্তু বাসব নিজের কর্তব্য ও কাজে মগ্ন ছিল। না হলে কি আর সাফল্য পাওয়া যায়? এখন কিন্তু বাসব নিজের জীবনকে সুন্দরভাবে সাজাবে। গান, সঙ্গীত, প্রকৃতির প্রতি প্রেম ও ভালোবাসা, নতুন আলোর নতুন কথা আগামী দিনে গড়ে উঠবে।